নমস্কার, আমি ইমতিয়াজ। আজকে আমরা ১০০টি ডেমোর নাম বলবো এবং এই টাইটেল দেখে আপনারা নিজেরা প্রস্তুতি নিতে পারবেন। প্রাচীন ভারত থেকে ১০টি এবং মধ্যযুগ থেকে ১০টি, বাকি ৮০টি ডেমো টপিক আমরা মূলত আধুনিক ভারত এবং আধুনিক ইউরোপ থেকে বলার চেষ্টা করব। তাহলে প্রাচীন ভারতে মূলত আমরা হরপ্পা সভ্যতা থেকে হরপ্পা সভ্যতার নগরায়ন এবং ঋগ্বৈদিক থেকে উত্তর বৈদিক সমাজ পরিবর্তনের ধারাবাহিকতা, ষোড়শ মহাজন পদ থেকে মূলত ষোড়শ মহাজন পদের উত্থান। এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট মহাজন পদের কথা আমি কিন্তু বলিনি, সমগ্র যে ১৬টা মহাজন পদ রয়েছে তাদের উত্থান, এবং আমাদের মূল থিমটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক পটভূমি। এরপর মগধের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বিশেষ করে ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণের বিশ্লেষণ, মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীভূত প্রশাসন, তার প্রকৃতি এবং কার্যকারিতা, অশোকের ধর্ম, নৈতিক আদর্শ ও রাষ্ট্রনৈতিক প্রয়োগ, মৌর্যোত্তর ভারতে আঞ্চলিক রাষ্ট্রের বিকাশ ও রাজনৈতিক পরিবর্তন, গুপ্ত যুগের রাজনৈতিক কাঠামো, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের প্রবণতা। ৯ নম্বর হচ্ছে প্রাচীন ভারতের ভূমিদান প্রথা, অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য। এরপর শেষ যে ডেমো টপিক, প্রাচীন ভারত থেকে প্রাচীন ভারতের বাণিজ্য ও নগরায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা। এই যে কোনো টপিকগুলো আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। দেখুন, কিছু টপিক আছে যেগুলো সবাই করবে, স্বাভাবিক টপিক, সেগুলো সবাই করছে। সেই টপিক থেকে দূরে গিয়ে আপনাকে এমন কিছু টপিক বেছে নিতে হবে যেগুলো হয়তো তর্ক বিতর্ক থাকতে পারে, যেগুলো হয়তো আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এই ধরনের টপিকগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু অন্যদের থেকে আপনি কিন্তু টপিক দিক থেকে বা ডেমো দিক থেকে এগিয়ে থাকবেন এবং আপনার ভাবনা চিন্তা একটা অন্যভাবে প্রকাশ পাবে। তাই চেষ্টা করুন সবার থেকে ইউনিক কিছু নেবার। এরপর যেটা বলবো, মধ্যযুগ থেকে দিল্লি সুলতানি রিক্তা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ও কার্যকারিতা, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার, উদ্দেশ্য এবং বাস্তব ফলাফল। দেখুন, একটা বিষয় কিন্তু আপনি কিন্তু এই জায়গাটা কিন্তু দেখছেন না, আপনাকে জোর দিতে হবে এই জায়গাটা, উদ্দেশ্য কী ছিল, বাস্তব ফলাফল কী। যে কোনো ডেমো টপিকের আমি কিন্তু সাব টপিককে নিয়ে গিয়েছি। একটা বড় অংশ ইক্তা ব্যবস্থা, একটা বড় অংশ, কিন্তু ইক্তার আমি কোন জায়গাটা জোর দিচ্ছি, প্রশাসনিক কাঠামোটা এবং কার্যকারিতা, এইগুলো আপনাকে কিন্তু পড়াতে হবে। এরপর মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক নীতি, সাফল্য এবং ব্যর্থতা, ভক্তি আন্দোলন, সামাজিক পরিবর্তন, প্রকৃতি ও ঐতিহাসিক তাৎপর্য, সুফিবাদের বিস্তার, ধর্মীয় ও সামাজিক প্রভাব, মুঘল মনসবদারি ব্যবস্থা, সামরিক এবং প্রশাসনিক যে চরিত্র। এরপর আকবরের রাজপুত নীতি, সাম্রাজ্য বিস্তার ও রাজনৈতিক সংহতি, মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা, কৃষক জমিদার ও রাষ্ট্রের সম্পর্ক, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিকীকরণ, অষ্টাদশ শতকের রাজনৈতিক পরিবর্তন। যদি এই জায়গাটা আপনি পড়াতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি এই ধরনের ডেমো তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো হবে, কারণ এই জায়গাটা সকলেই অনেকে নিতে চায় না। অষ্টাদশ শতকের রাজনৈতিক পরিবর্তন বিষয়টা খুবই একটু তর্ক বিতর্ক, একটু অনেকের ভুল হয়ে যায়। তাই এই জায়গাটা যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। আর একটা ব্যাপার, মধ্যযুগীয় ভারতের নগর অর্থনীতি। এই টপিকটাও কিন্তু খুব ভালো টপিক একটা, খুব কমজনই কিন্তু এই ধরনের টপিক তারা চয়েস করবে বা নেবে। এরপর আধুনিক ভারত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক আধিপত্য থেকে রাজনৈতিক আধিপত্য উত্তরণ, পলাশী যুদ্ধ, বাংলায় ঔপনিবেশিক রাজনৈতিক আধিপত্যের সূচনা, দিওয়ানি লাভ ও বাংলার ঔপনিবেশিক অর্থনৈতিক পুনর্গঠন, চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলার ভূমি সম্পর্কের পরিবর্তন, রায়তওয়ারি মহালবাড়ি বন্দোবস্ত, ঔপনিবেশিক ভূমি রাজস্ব নীতির তুলনামূলক বিশ্লেষণ, ঔপনিবেশিক ভারতে দেশীয় শিল্পের অবক্ষয়। এই দেখুন, এই টপিকটাও কিন্তু খুব ভালো। এই টপিকটা যদি আপনি নিতে পারেন খুব ভালো হবে, কারণ এই জায়গায় কিন্তু কারণ এবং বিতর্ক আছে। এই বিতর্ক বেশিরভাগজন স্টুডেন্ট এড়িয়ে যায়, কারণ সেগুলো কঠিন বলে মনে হয় তাদের কাছে। তাই এই টপিকটা আপনি কিন্তু নিতে পারেন, এই টপিকটাই কিন্তু খুব ভালো একটা টপিক বলে মনে হচ্ছে। এরপর হচ্ছে ঔপনিবেশিক ভারত অর্থনীতিতে রেলপথ। এই টপিকটাও কিন্তু ভালো, এই টপিকটাও কিন্তু আপনি নিতে পারেন এবং এই টপিকটাও কিন্তু করা যেতেই পারে, খুবই ভালো একটা টপিক। এরপর হচ্ছে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশ, ঔপনিবেশিক উদ্দেশ্য ও ভারতীয় যে প্রতিক্রিয়া। এই টপিকটাও ভালো, অনেকেই কিন্তু কম নেবে, কমজনই কিন্তু যারা রয়েছে যারা কিন্তু এই ধরনের টপিকগুলো কিন্তু চয়েস করবে। তাই এই টপিকটাও আপনি কিন্তু নিতে পারছেন। ভারতীয় সংবাদপত্র, জাতীয়তাবাদী জনমত গঠন, ১৯ শতকের সমাজ সংস্কার আন্দোলন, ঔপনিবেশিক প্রভাব ও দেশীয় উদ্যোগ, রাজা রামমোহন রায়ের সংস্কার চিন্তা। এই ধরনের টপিকগুলো অনেকজন নিয়ে ফেলেছে, তাই এই ধরনের টপিকগুলো আমার মনে হয় না যে খুব একটা বেশি নেওয়া যেতে পারে। রাজা রামমোহন রায় দরকার নেই, এই ধরনের টপিক যত পারবেন এড়িয়ে চলুন। রাজা রামমোহন রায়। তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এড়িয়ে চলুন।
ভারতে নারী শিক্ষার বিকাশ, খুব ভালো একটা টপিক। এই টপিকটা আপনি নিতে পারেন অবশ্যই। এই টপিকটা কিন্তু আমার পক্ষ থেকে অবশ্যই আমি বলবো নেওয়ার চেষ্টা করুন, খুব একটা ভালো টপিক। তারপর পাশাপাশি রয়েছে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এগুলো একদম কমন টপিক হয়ে যাচ্ছে, আপনি নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বিষয়। কিন্তু আমি সবসময় যেগুলোকে বলার চেষ্টা করছি সেই ধরনের টপিকগুলো আপনি গ্রহণ করুন। 1857 সালে বিদ্রোহ, 1857 সালে বিদ্রোহের ব্যর্থতার কারণ, ঐতিহাসিক তাৎপর্য, 58 সালে ব্রিটিশ শাসনের পরিবর্তন, এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো টপিক, এইটা কিন্তু আপনি নিতে পারেন। এটা কিন্তু খুব একটা ভালো টপিক। এবং 1858 সালের যে ব্রিটিশ শাসনের যে পরিবর্তন ঘটছে, এই জায়গাটা আপনি নিতে পারেন। এরপর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এটা একদম কমন হয়ে যাচ্ছে, নেওয়ার দরকার নেই। উদারপন্থী জাতীয়তাবাদ, রাজনৈতিক কর্মসূচি ও সীমাবদ্ধতা, চরমপন্থী জাতীয়তাবাদ উত্থান, এটাও কিন্তু নিতে পারেন আপনি। এই টপিকটাও কিন্তু খুব ভালো, যে চরমপন্থী জাতীয়তাবাদ উত্থান, কারণ, রাজনৈতিক তাৎপর্য, এটা অবশ্যই নিতে পারেন। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের ছাত্র সমাজ, নারীর অংশগ্রহণ, স্বদেশী আন্দোলনের অর্থনৈতিক কর্মসূচি, দেশীয় শিল্পের বিকাশ, এই টপিকটা কিন্তু আমি অবশ্যই বলবো যদি নিতে পারেন খুবই ভালো হবে। স্বদেশী আন্দোলনের অর্থনৈতিক কর্মসূচি ও দেশীয় শিল্পের বিকাশ, খুব ভালো একটা টপিক। এরপর বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান, মতাদর্শ, সংগঠন, কর্মপদ্ধতি। এরপর গান্ধী ও রাজনীতির উত্থান, ভারতীয় জাতীয় আন্দোলনের গণভিত্তিক সম্প্রসারণ, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, এগুলো একদম কমন হয়ে যাচ্ছে, আইন অমান্য আন্দোলন। তারপর ভারত ছাড়ো আন্দোলন, ভারতীয় জাতীয় আন্দোলনের কৃষক রাজনীতি বিকাশ, একদম ভালো টপিক, নিতে পারেন, অবশ্যই নিতে পারেন এই টপিকটা। এরপর ভারতীয় শ্রমিক আন্দোলন উত্থান ও জাতীয়তাবাদ বিকাশ, এটাও নিতে পারেন। দলিত রাজনীতি নিতে পারেন, খুব ভালো হবে। এরপর নারী ও জাতীয়তাবাদ, এই টপিকটাও কিন্তু খুব ভালো। এই পরপর যতগুলো আমি টপিক দেখছি, এই সব টপিকগুলো কিন্তু আপনি নিতে পারেন, অবশ্যই ভালো টপিক এগুলো। এরপর হচ্ছে যে নারী ও জাতীয়তাবাদের রাজনৈতিক যে অংশগ্রহণের পরিবর্তিত পরিসর, সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদী চিন্তা ও রাজনৈতিক কৌশল, নিতে পারেন। এটা কিন্তু দেখুন শুধু সুভাষচন্দ্র বসু নয়, তার জাতীয়তাবাদী চিন্তা, এটার উপর জোর দিচ্ছি, এবং রাজনৈতিক কৌশলটা কেমন ছিল, অবশ্যই এটা একটা ভালো টপিক, নিতে পারেন। এরপর হচ্ছে আজাদ হিন্দ ফৌজ ও ভারতীয় জাতীয় আন্দোলনের শেষ পর্যায়। তারপর চলে যান 1946 সালের, মূলত এরপর চলে যাবেন 1946 সালের নৌবিদ্রোহ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ভারত বিভাগ, রাজনৈতিক সমঝোতা, সাম্প্রদায়িক ক্ষমতা হস্তান্তর, স্বাধীনতা ও দেশভাগ, ভারতীয় জাতীয় আন্দোলনের উত্তরাধিকার ও সীমাবদ্ধতা। এই ধরনের টপিকগুলো যদি কেউ নিতে চান, ভারত বিভাগ বা স্বাধীনতায়, এই টপিকগুলো নিতে পারেন। কিন্তু এই জায়গাগুলো খুব সাবধানে, এগুলো কিন্তু আপনাকে ডেমো তৈরি করতে হবে, যাতে কোনো ধরনের বলার মধ্যে ত্রুটি না থেকে যায়। তাই অবশ্যই এই ধরনের টপিক যখন আপনি গ্রহণ করবেন, একটু খুব সাবধান, কেয়ারফুলিভাবে এই ধরনের টপিকগুলোকে আপনি গ্রহণ করবেন, এবং পড়ানোর সময় একটু আপনাকে সচেতন থাকতে হবে। তাই যাই হোক, যতগুলো আমি টপিক বললাম এই পর্যন্ত, মোটামুটি যতগুলো বলা হলো, এই টপিকের মধ্যে আপনি যে কোনো টপিক যেগুলো আমি ইম্পর্টেন্ট মনে করছি, খুব কমজনই হয়তো এই ধরনের টপিক গ্রহণ করবেনই না হয়তো, সেই ধরনের টপিকগুলো আপনি নিতে পারেন। এবার আমরা আধুনিক ইউরোপ থেকে 40টা বলবো। সেগুলো হচ্ছে যে ফরাসি বিপ্লবের সামাজিক ভিত্তি ও শ্রেণীগত চরিত্র, ফরাসি বিপ্লব ও সামন্ততান্ত্রিক বিশেষাধিকারের বিলোপ, মানবাধিকার ঘোষণাপত্র, আধুনিক নাগরিকত্বের ধারণা বিকাশ, এই টপিকটা কিন্তু ভালো টপিক, আপনি অবশ্যই নিতে পারেন, এই টপিকটা নেওয়া যেতে পারে, ভালো টপিক। ফরাসি বিপ্লবের রাজনৈতিক ক্লাবগুলির ভূমিকা, এটাও কিন্তু আমি বলবো অবশ্যই নিতে পারেন, খুবই ভালো। যে ফরাসি বিপ্লবে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে, তাদের যে কার্যকলাপ কী ছিল, এই সম্পর্কে আপনি নিতে পারেন। জ্যাকোবিন ক্লাব, জেরান্ডিন, এই ধরনের যে বিভিন্ন ক্লাবগুলো রয়েছে, তাদের ভূমিকা কী, অর্থাৎ শুধুমাত্র আপনাকে ক্লাবগুলো পড়াতে হবে। ফরাসি বিপ্লবটা আমি মোটামুটি একটা প্রথমে আপনি ক্লিয়ার করলেন, তারপরেই আপনি রাজনীতিতে যখন ঢুকবেন, সেই ক্লাবগুলো সম্পর্কে আপনাকে বিশেষ করে বলতে হবে। তারপর ফরাসি বিপ্লবে নারীর অংশগ্রহণ, রাজনৈতিক অধিকার প্রশ্ন, এটাও কিন্তু খুবই ভালো, আপনি অবশ্যই এই ধরনের টপিকটা রাখতে পারেন। ফরাসি বিপ্লবের র্যাডিক্যাল পর্যায়, জ্যাকোবিন শাসনের প্রকৃতি, সন্ত্রাসের রাজত্ব, বিপ্লবী আদর্শ ও রাজনৈতিক বাস্তবতা দ্বন্দ্ব, ফরাসি বিপ্লবের ইউরোপীয় প্রতিক্রিয়া ও রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতি। এরপর আমরা দেখব নেপোলিয়নের উত্থান, নেপোলিয়নিক প্রশাসন ও ইউরোপের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশ, নেপোলিয়নিক কোড ও আইনের সমতার একটা ধারণা, এটা আমি অবশ্যই বলবো নিতে পারেন, খুবই ভালো হবে। নেপোলিয়নিক কোড এবং আইনের সমতার একটা ধারণা, কিন্তু ভালো করে এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। নেপোলিয়নের পতন, ইউরোপীয় শক্তির ভারসাম্যের পুনর্গঠন, এবং ভিয়েনা কংগ্রেস ও রক্ষণশীলতার পুনঃপ্রতিষ্ঠাতা, এবং মেটানিক ব্যবস্থা ও ইউরোপের বিপ্লব যে দমনের রাজনীতি। এরপর হচ্ছে 1830 এবং 48 বিপ্লব, 1848 বিপ্লব ও ইউরোপীয় জাতীয়তাবাদের বিকাশ, ইউরোপে উদারবাদ ও জাতীয়তাবাদের পারস্পরিক সম্পর্ক, এই টপিকটাও আপনি রাখতে পারেন,
খুবই ভালো হবে। এই টপিকটা নিতেই পারেন আপনি। এরপর হচ্ছে শিল্প বিপ্লব ও ইউরোপীয় সমাজের শ্রেণীগত পুনর্গঠন। শিল্প বিপ্লব ও শ্রমিক শ্রেণীর রাজনৈতিক চিন্তা চেতনার একটা বিকাশ, শিল্পায়ন, নগরায়ন ও ইউরোপীয় সামাজিক পরিবর্তন। এই জায়গাটাও আপনি নিতে পারেন, খুবই ভালো একটাই। শিল্পায়ন, নগরায়ন ও ইউরোপীয় সামাজিক পরিবর্তন, এই টপিকটা রাখতে পারেন। সমাজতান্ত্রিক চিন্তার উত্থান ও শিল্প সমাজের সংকট, মার্কস ও এঙ্গেলসের ঐতিহাসিক বস্তুবাদ। এরপর ইউরোপীয় শ্রমিক আন্দোলন ও আন্তর্জাতিকতাবাদের বিকাশ, ইতালির একীকরণে ম্যাজিনি, ক্যাভো এবং গ্যারিবল্ডের ভূমিকা, ইতালির একীকরণে যে জাতীয়তাবাদ নাকি কূটনীতিক বাস্তবতার ফল, জার্মানির একীকরণে বিসমার্কের রিয়েল পলিটিক, এটাও নিতে পারেন, অবশ্যই ভালো হবে। এই জার্মানির একীকরণে বিসমার্কের রিয়েল পলিটিক, ভালো, এটা একটা টপিক। এরপর হচ্ছে জার্মানির একীকরণে ও ইউরোপীয় শক্তির ভারসাম্যের পরিবর্তন, 19 শতকের জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদের আন্তঃসম্পর্ক, নতুন সাম্রাজ্যবাদ, শিল্প পুঁজিবাদ, ঔপনিবেশিক সম্প্রসারণের সম্পর্ক, আফ্রিকা দখলের প্রতিযোগিতা ও ইউরোপীয় শক্তির দ্বন্দ্ব, এই টপিকটা কিন্তু নিতে পারেন। এটা হচ্ছে যে নতুন সাম্রাজ্যবাদ যেটা, এই টপিকটা কিন্তু একটা ভালো টপিক। এরপর জোট ব্যবস্থার বিকাশ ও প্রথম বিশ্বযুদ্ধের আন্তর্জাতিক পটভূমি এবং প্রথম বিশ্বযুদ্ধ, এটা বাদ দিতেই পারেন আপনি, মোটামুটি এটা একটা কমন হয়ে যাচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ বাদ, এটা আপনি বাদ দেন। জোট ব্যবস্থার বিকাশ, প্রথম বিশ্বযুদ্ধের আন্তর্জাতিক পটভূমি, তারপর চলে গেলেন প্রথম বিশ্বযুদ্ধ, ইউরোপীয় অর্থনৈতিক সামাজিক কাঠামোর পরিবর্তন, রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ভিত্তি, ফেব্রুয়ারি ও অক্টোবর বিপ্লব, দুটি বিপ্লবের প্রকৃতি ও পার্থক্য, বলশেভিক বিপ্লব ও সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা, ভার্সাই সন্ধি ও আন্তর্যুদ্ধকালীন ইউরোপের রাজনৈতিক সংকট, তারপর ফ্যাসিবাদের উত্থান ও নাৎসিবাদের উত্থান, এই দুটি আপনি বাদ দিতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, ভার্সাই ব্যবস্থা, ফ্যাসিবাদ। মোটামুটি তাহলে এখান থেকে যে টপিকগুলো বললাম, দেখুন সমস্ত টপিকই ভালো, খারাপ কিছু নয়, কিন্তু তার মধ্যে ইউনিক বলে একটা বিষয় থাকে। এবার সবাই যেগুলো নিচ্ছে সেগুলো আপনি কেন নেবেন? তার থেকে আপনি একটু অন্য যদি নেন বা অন্য যদি কিছু দেখানোর চেষ্টা করেন, তাহলে তো সবার থেকে আপনি এগিয়ে থাকবেন, তাই না? তাই চেষ্টা করুন সবার থেকে আলাদা কিছু করার, আলাদা কিছু টপিক নেওয়ার এবং আলাদাভাবে কিছু টিচিং দেওয়ার, তাহলে সেটা সবার থেকে বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানান, এবং যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বাকিদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নেওয়ার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।